এখন বড় হয়েছি, আর কতদিন আপুর সাথে বাচ্চা আমি ভাব নিয়ে আমাকে ডিস্টার্ব করব। তাই আর আপুর সাথে ঝগড়া করি না। আচ্ছা, তোমার মন খারাপ কেন বলো তো? তেমন কিছু না, এই তো তোদের ব্যাপারটা নিয়ে একটু চিন্তায় ছিলাম। আচ্ছা চল তোকে খাবার দেই। তারপরে টেবিলে এসে খাবার খেলাম। খাবার খাওয়া শেষে রুমে এসে খুব আরাম করে একটা ঘুম দিলাম। আমার ঘুম ভাঙলো মোবাইলের রিংটোনের শব্দে। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরলাম। হ্যালো, কে বলছেন? আমি রাইসার আম্মু বলছি। আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়লাম। আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। আমি তো কোনো মেয়েকে ডিস্টার্ব করি নাই, তাহলে এই রাইসাটাকে? আবার রাইসার আম্মু? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি আপনাকে চিনতে পারলাম না। আমাকে চেনার দরকার নেই। তুমি কি এখনো ঘুমিয়ে আছো? মেয়েটা আমার নাম্বার পেলো কোথায়? এই সিমটা তো মাত্র কালকে নিয়েছি। তাহলে এই মেয়েটা আমার নাম্বার কোথায় পেলো? রানা আবার আমাকে কারো সিম এনে দেয় নাই তো? কি হলো, তুমি কথা বলছো না কেন? না মানে আমি কনফিউশনে আছি। প্লিজ, আপনি কি আমাকে পরে কল দিতে পারবেন? আমি এখন রাখতে চাই কলটা। ঠিক আপনার ইচ্ছে। আই লাভ ইউ বাবু। মানে? তুমি কি ইংরেজি বোঝো না? তাহলে বাংলায় বলি। আমি তোমাকে অনেক ভালোবাসি মাই ডিয়ার ফিউচার হাজব্যান্ড। আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি জানেন কাকে কি বলছেন? আমি তোমাকে বলতেছি, তুমি তো আমার ফিউচার হাজব্যান্ড। আপনি মনে হয় পুরো পাগল হয়ে গেছেন। আর আপনি আমার নাম্বারটা কোথায় পেলেন? কেন? নাম্বারটা তুমি নিজে আমাকে দিয়েছো। তোমার সাথে না আমার বিয়ে হওয়ার কথা ছিল? তাহলে আমার পেছনে মারতেছো কেন? পিছনে মারতেছি মানে কি? আর আমি কখন বলেছি আপনাকে বিয়ে করব? আর শুনে রাখেন, আমি বিবাহিত। সো আমাকে ডিস্টার্ব না করলে খুশি হব। সমস্যা নেই, তুমি বিবাহিত হও বা সিঙ্গেল হও বা মিঙ্গেল হও, আমি তোমাকেই বিয়ে করব। হে আল্লাহ, এটা আমি কার পাল্লায় পড়লাম? আমি নিজেও জানি না। প্লিজ, আপনার পরিচয়টা দিবেন একটু, না হলে আমি যে পাগল হয়ে যাব। সমস্যা নেই, তুমি পাগল হলে তোমার দেখাশোনা করার জন্য আমি আছি। আর আমার পরিচয় হলো তোমার বেবির আম্মু। আচ্ছা, অ্যাটলিস্ট আপনার নামটা তো বলেন। আমার নাম ঈশিতা। আপনার আজাইরা কথা রাখেন। আমি ঈশিতা নামে কোনো মেয়েকেই চিনি না। সো এতে আপনার কথা ভুল হচ্ছে। আমি ফোন রাখছি। ভালো থাকবেন। ফোনটা কেটে দিলাম। তারপরে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম। বের হয়ে দেখলাম দুলাভাই আর আপু সবাই বসে আছে। শালার, এখন বের হব কিভাবে? সামনে দিয়ে গেলে তো ডাক দিবে। আবার রুমে দিকে ফিরে রুমে ঢুকতে যাব, তখনই দুলাভাই ডাক দিল। কেমনটা লাগে বলেন তো আপনারা? শালার ফকিনির বাচ্চা ডাক আনার সময় পেল না। এই রাসেল, এইদিকে আসো তো। মাথাটা নিচু করে কাছে গেলাম। মাথাটা উঠালে আপুর দিকে যাবে সেই জন্য। বলেন কি জন্য ডেকেছেন? আপু আমার দিকে একদিনে তাকিয়ে আছে। আমি আর চোখে তাকিয়ে দেখলাম। আবে, তোমার আপুকে একটু শপিং মলে নিয়ে যাও। আসলে আমাকে একটু কাজে যেতে হবে, সেই জন্য যেতে পারবো না। কি এমন কাজে যেতে হবে যে তুমি তোমার আপুকে শপিং মলে নিয়ে যেতে পারবে না? আসলে হঠাৎ আমার মোবাইলে রিংটোন বেজে উঠলো। শালার কি রাইট টাইমে না কলটা দিল। আমি ফোনটা নিয়ে দেখতে পেলাম রানা। আমি ফোনটা রিসিভ করলাম। মামা তুই কোথায়? আমাদের অব্রকে মারছে কিছু বখাটে ছেলে মনে হচ্ছে। বল তারপরে কি? ওই ছেলেগুলোকে আমরা রশি দিয়ে বেঁধে রেখেছি, তুই তাড়াতাড়ি আয়। এখন না আসলে পারবো না। না, তোকে এখন আসতে হবে মামা, তাড়াতাড়ি আয়। আচ্ছা আমি দেখতেছি, তোরা থাক। ফোনটা কেটে দিলাম। আমাকে এখন যেতে হবে। আমি আসি, পরে কথা হবে। বাসা থেকে বের হয়ে বন্ধুদের দিকে হাঁটা দিলাম। এই রাসেল, কি হয়েছে? সেই আমাদের সাথে এমন ভালোভাবে কথা বলো না আর ভালোভাবে মিশো না। আগে তো সারাক্ষণ আমাদের আশেপাশে ঘুরঘুর করতো। আসলে রাসেলের হয়েছেটা কি? দুলাভাই আপুকে জিজ্ঞেস করলো। আসলে আমি আমার এক বান্ধবীর সাথে কথা বলেছিলাম, তখন গিয়ে রাসেল। তারপর আপু দুলাভাইকে সবকিছু খুলে বলল। আপু কথাটা বলে কান্না শুরু করে দিল। তুমি কান্না করতেছো কেন? এখন তো তোমার খুশি থাকার কথা, তাহলে কান্না করছো কেন? সে তো আর তোমাকে ডিস্টার্ব করবে না। তখন আমি তাকে রাগের বর্ষে বলে ফেলেছি। আমি কি জানতাম সেই কথাগুলোতে এত কষ্ট পাবে। আমি আমার ভাইকে আগের মতো দেখতে চাই। আপু কান্না করতে করতে বলল। আমার মনে হয় সেই আগের মতো স্বাভাবিক হবে, কিন্তু তোমার সাথে হবে কিনা সেটা তো জানি না। তার ভাষায় বোঝা যাচ্ছে তোমার কথায় সেই অনেক কষ্ট পেয়েছে, আর কষ্ট পাওয়ারই তো কথা। কারণ নিজের মায়ের পেটে বোনে যদি থাকে, এই কথা বলে, তাহলে কে না কষ্ট পাবে তা বলো তো। তা যাই হোক,
আমি রাসেলের সাথে কথা বলে দেখব। হেই মামা, কোথায় রয়ে ছেলেগুলো? আমি আর অভ্র পুরাতন ঘরে বেঁধে রাখছি। চল তাহলে একটা গেম খেলে আসি। আমি তো বাসার ভিতরে ঢুকে অবাক, এই ছেলেটা তো আপুকে ডিস্টার্ব করেছিল। ছেলেটা আমাকে দেখে অবাক হয়ে গেছে। মামা, ওই দিন তো আপুর কারণে তোকে মারতে পারি নাই, কিন্তু আজকে তোকে আমি ছাড়ছি না। হকি স্টিকটা নিয়ে আমি ইচ্ছা মতো কেলানি দিলাম, তারপরে বন্ধুদের হাতে তুলে দিলাম। ব্রো, আমার ভুল হয়ে গেছে, প্লিজ এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও। জীবনেও বখাটে সাজবো না, আমার মায়ের কসম, আমি আর নিতে পারছি না। ছেলেটা কথাগুলো বলে জ্ঞান হারিয়ে ফেলেছে। আমরা তাকে একটা হাসপাতালে নিয়ে আসলাম, কিন্তু আমি এই হাসপাতালে এসে অবাক, এটা তো ইরার হাসপাতাল না। তাহলে ইরাই বা এই হাসপাতালে কি করছে? বন্ধুরা নীরবকে বেড়ে শুইয়ে দিল, তারপরে ডাক্তার নীরবকে দেখতেছে। কিছুক্ষণ পরে ইরা আমাদের সামনে আসলো। এই ছেলেটাকে এইভাবে কে মেরেছে? ইরা রানাকে জিজ্ঞেস করলো। রানা আঙ্গুল দিয়ে আমার দিকে দেখিয়ে দিল। ইরা রাগী লোকে আমার কাছে এসে দাঁড়ালো। তোমার কাছে কি মনুষ্যত্ব বলতে কিছু নেই? তোমাকে তো আমি ভালো ছেলে মনে করতাম, এখন তো দেখছি তুমি এক নাম্বারের বখাটে। ছি ছি, আমি তোমার মতো ছেলেকে ভালোবেসেছি? আমার তো এখন নিজের প্রতি ঘৃণা হচ্ছে। আমার চয়েসটা এত খারাপ ছিল? আজ থেকে তোমাকে আমি আর ডিস্টার্ব করব না। ইরা আমাকে কথাগুলো বলে রানার কাছে গেল। এখানে এ পজিটিভ রক্তকার, ওই ছেলেটার রক্ত দরকার, আর ছেলেটা রক্ত না পেলে হয়তো বা মারা যেতে পারে। রাসেল চল, ছেলেটাকে রক্ত দিতে হবে। চল। তারপরে ছেলেটাকে রক্ত দিয়ে চলে আসলাম। বন্ধুরা হাসপাতালে আছে। 3 ঘন্টা পরে নীরবের জ্ঞান ফিরল। আমার কি হয়েছে? আপনার অতিরিক্ত রক্ত যাওয়ার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। আমাকে রক্ত কে দিয়েছে আর হাসপাতালে কে আনলো? আপনাকে রক্ত দিয়েছে রাসেল, আর তার বন্ধুরা সহ হাসপাতালে এনেছে আপনাকে। আচ্ছা, আপনাকে তারা কেন মেরেছে? আসলে নীরব থেমে গেছে। কি হলো? থামলেন কেন বলো? একদিন আমি রাসেলের আপুকে ডিস্টার্ব করেছি, সেই জন্য আমাকে তারা মেরেছে। আরও একটা কারণ আছে, আরেকদিন আমি তাদের বন্ধু অভ্রকেও মেরেছিলাম, সেই জন্য। কি? সে আপনার জন্য? আমি যেই কথাগুলো বলেছি তাদেরকে, ধ্যাত, কেন কিছু না জেনে শুনে শুধু শুধু বকলাম ছেলেটাকে। আর সেও কেমন ছেলে, চুপচাপ কথাগুলো শুনে যাচ্ছে। ইরা টেনশনে আছে, তার কোনো কিছু মাথায় ঢুকছে না। আবার তাকে ভুল বুঝিয়ে কথা শুনলাম, কেন যে তখন এমন করতে গেলাম। ইরা হাসপাতাল থেকে বের হয়ে চলে আসলো, আর বন্ধুরা নীরবকে নিয়ে তার বাসায় দিয়ে আসলো। আমি রাতে রুমে শুয়ে আছি, হঠাৎ জানালা দিয়ে দেখলাম ইরা বাইরে দাঁড়িয়ে আছে। আমি তো রীতিমতো অবাক, অবাক হওয়ারও কথা, কারণ একটু আগে তো সে আমাকে অপমান করলো। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। আননোয়ার নাম্বার। প্রথমে ধরলাম না, দ্বিতীয়বার ধরলাম। হ্যালো, কে বলছেন? আমি ইরা বলছি। কোন ইরা? তুমি কোন ইরাকে চেনো? আমি তো কোনো ইরাকে চিনি না। তুমি ইরাকে চিনবে কি করে? তুমি তো ঈশিতাকে চেনো, তাই না? আমি ভ্যাবাচেকা খেলাম, এই মেয়ে কিভাবে জানে? কি আবল তাবল বলছেন? এই, একদম মেরে ফেলবো। আপনি করে বললে তুমি করে বলবে। কেন? আপনি আমার কোন কালে আত্মীয় যে আপনাকে তুমি করে বলবো? আমি তোমার সাথে ঝগড়া করতে আসিনি, প্লিজ এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও। না বুঝে তোমাকে অপমান করেছি, প্লিজ 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 এইবারের মতো আর কখনো তোমাকে কিছু বলবো না। সরি, আপনি আমার সাথে কিছু করেন নাই, তাহলে ক্ষমা চাচ্ছেন কেন? তাছাড়া আমি একজন বকাটে। ডাক্তার কি কখনো বকাটে ছেলের সাথে মেলামেশা করে নাকি? সরি তো, আর হবে না। বুঝতে পারলাম ইরা কান্না করে দিয়েছে। ইরা কান্না ভাবটা আমি বুঝতে পারছি। আমারও একটু মন খারাপ হলো। হাজার হলো আমি ইরাকে ভালোবাসি। ইরা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। আমি চুপচাপ কানের কাছে ফোনটা ধরে জানালার পাশে দাঁড়িয়ে আছি, গ্রিলটা ধরে। আমারও কান্না আসতেছে। আমি রাখছি বলে ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ পরে একটা মেসেজ আসলো। ওই মেসেজটা ওপেন করলাম। মেসেজটা ইরা দিয়েছে। মেসেজে লেখা আছে, আমি জানি তোমার রুম থেকে আমাকে স্পষ্ট দেখা যায়। আমি এও জানি তুমি আমার উপর অনেক অভিমান করে আছো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি সারা রাত এইভাবে দাঁড়িয়ে থাকবো। আমি মেসেজটা পড়ে একটু হাসলাম। তারপরে রুম থেকে বের হয়ে ছাদের দিকে হাঁটা দিলাম। ছাদের এক প্রান্তে দাঁড়ালাম। এখান থেকে ইরাকে স্পষ্ট দেখা যায়, তবে আশা করি ইরাও আমাকে দেখতে পাচ্ছে। আমি যা বুঝতে পারছি, ইরার মনোযোগ আমার রুমের জানালার দিকে। আসলে কি ইরা আমাকে ভালোবাসে নাকি অন্য কিছু? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি ছাদ থেকে নিচে এসে 1 কাপ কফি নিলাম।
বাসা সবাই ঘুমিয়ে আছে। আমি ছাদে চলে আসছি। চাঁদটা মেঘের সাথে এক হয়েছে। মেঘ চাঁদকে ঘিরে ধরেছে। বলতে গেলে রাতে বৃষ্টি নামবে। কফিটা শেষ করলাম। প্রায় রাত 1টায় বৃষ্টি নামলো। আমি আমার রুমে চলে আসলাম। বজ্রপাত হচ্ছে। মনে হয় ইরা ভয় পাচ্ছে। হাত দুইটা বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টি অনেক বেড়ে গেছে। হঠাৎ ইরা মাটিতে পড়ে যায়। আমি রুম থেকে তাড়াতাড়ি বের হয়ে ইরার কাছে চলে আসলাম। ইরা মাটিতে লেপ্টে পড়ে গেছে। আমি তাড়াতাড়ি তাকে তুলে কোলে নিলাম। বাসার ভিতরে এনে আরেকটা ঝামেলায় পড়লাম। বুঝতে পারছি না এখন কি করব। আপুকে ডিস্টার্ব করবো না বলে দিয়েছি। আম্মু ঘুমিয়ে গেছে। এখন ইরার কাপড় পাল্টাবে কে? আমি পড়ে গেছি মাইনকার চিপায়। নাকি পাশের বাড়ি আন্টির মেয়ে রোদেলাকে আসতে বলবো? না, এটা ঠিক হবে না। এত রাতে একটা 18-19 বছরের মেয়ে একটা ছেলে কাছে আসলে সবাই খারাপ ভাববে। তাছাড়া আম্মুকে ডাকি, তাহলেই ভালো হবে। আমি রুমে গিয়ে আম্মুকে ডাকলাম। কি হলো, এত রাতে ডাকতেছিস কেন? ঘুম ঘুম চোখে বললাম। এদিকে একটু আসো তো। আমি আম্মুর হাতে ধরে নিচে নিয়ে আসলাম। আর এত রাতে এই বৃষ্টি দিনে আমাকে ঘুম থেকে কেন ডাকলি বল তো? আমি ভয়ে ভয়ে আম্মুকে সোফার দিকে দেখিয়ে দিলাম। ওইদিকে কে? তাকিয়ে দেখো না। আম্মু তাকিয়ে চমকে উঠলো। আম্মু ইরা দিকে একবার গিয়ে আবার আমার কাছে এসে বলল, ওই মেয়েটাকে? আর তাকে তুই কি করেছিস? আর তুই এত রাতে মেয়েদের সাথে কি করতে গিয়েছিলি? কথাগুলো চিল্লিয়ে বললাম। আম্মুর কথা শুনে আপু বাইরে এসে গেছে। আসলে আমি পথ দিয়ে আসার সময় মেয়েটাকে দেখতে পাই। মেয়েটা একা ছিল। ফলে আমি মেয়েটাকে আমাকে আর কিছু বলতে না দিয়ে আম্মু ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় দিয়ে দিল। আমি আম্মুর থাপ্পড় খেয়ে সোজা দেয়ালে পড়লাম। মাথায় অনেক লেগেছে। কোনো রকম সোজা হয়ে দাঁড়ালাম। দাঁড়াতেই ঠাস ঠাস করে আর দুইটা থাপ্পড় আমার গালে পড়লো। আমি বোঝার জন্য সামনে ফিরতে অবাক হয়ে গেছি। এটা তো আপু। ছি ছি, তুই এতটা খারাপ? তোর প্রপোজাল অ্যাকসেপ্ট করি নাই সেই জন্য তুই ইরাকে জোর করে শারীরিক সম্পর্ক করেছিস? আসলে আপু, চুপ! তোর ওই মুখ দিয়ে আমাকে আর আপু ডাকবি না। যে কিনা মেয়েদের সম্মান করতে পারে না, সে আবার আমাকে আপু ডাকছে। আজ থেকে আমার কোনো ভাই নেই। আর হ্যাঁ, যাদের সঙ্গে ঘুরে খারাপ হয়েছিস আজ থেকে তাদের সাথে থাকবি। আর যেন তোকে এই বাসায় না দেখি। আপু কথাটা বলে চোখ থেকে পানি ফেলতে ফেলতে রুমে চলে গেছে। আমি পাথরের মতো দাঁড়িয়ে আছি। আমার সাথে এটা কি হলো? আম্মুর রিয়াকশন দেখতে গিয়ে নিজেকে মূর্তি বানিয়ে ফেলেছি। একটুখানি মজা করতে গিয়ে বুঝতে পারলাম আমার প্রতি কতখানি বিশ্বাস ছিল। বিশ্বাস না করাটাই স্বাভাবিক, কারণ এটার ভিতরে লুকিয়ে আছে গোটা পরিবারের মান সম্মান। আম্মু আমার কাছে এসে বলল, তোর আব্বু জানার আগে তোর আপু যেই কথাটা বলল তুই তাই করবি। আম্মু আর কিছু না বলে চলে গেছে। আমি বুঝতে পারলাম আমার ঠোঁট থেকে রক্ত ঝরতেছে। ঠোঁটটা সামান্য কাপড় দিয়ে মুছে নিলাম। রানাকে কল দিলাম। 3বার রিং হওয়ার পরে রানা ফোন ধরলো। হ্যালো, এত রাতে ডিস্টার্ব করছিস কেন? সরি রে মামা, আসলে রাসেল, তোর কি হয়েছে? তেমন কিছু না। একটা কাজ করতে পারবি? বল, কি কাজ? নীলা কি ঘুমিয়ে পড়েছে? এই তো এইমাত্র কথা বলে শুয়ে পড়লাম তার সাথে। কেন, কি হয়েছে? তাকে নিয়ে একটু আমার বাসায় আয়। আর হ্যাঁ, আসার সময় একটা ড্রেসও নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আমি ফোনটা কেটে দিয়ে সোফায় এসে বসে পড়লাম। এর আগে পুরা কাপড় ভিজে লেপ্টে গেছে। 20 মিনিট পরে রানা এবং নীলা আসলো। মামা বল, কি জন্য ডেকেছিস আমাদের স্বামী স্ত্রীকে? শালা, তুই সিরিয়াস মুহূর্তে ফান করছিস? তোদের আসছে কোনো সমস্যা হয়নি তো? আগে বল, তোর ঠোঁট থেকে রক্ত বের হলো কি করে? ওইসব কিছু না। নীলা, তুমি গিয়ে ইরাকে একটু ডেকে দাও তো। এখানে ইরা কি করে আসলো? রানা অবাক হয়ে বলল, হে শালা, আস্তে কথা বল। বাসায় কি জানলে সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, কাহিনীটা কি বলতো মামা? অনেক লম্বা কাহিনী মামা, পরে কোনো এক সময় বলবো। তারপর নীলাকে ইরাকে ডেকে ওঠালো। আমার কি হয়েছে? আমি জানি না, আমাকে রাসেল আসতে বলেছে। ইরা আমার কাছে এসে বলল, আমার কি হয়েছিল? তেমন কিছু না। আপনি বৃষ্টিতে ভিজার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছেন। আচ্ছা, এই ড্রেসটা চেঞ্জ করে আসেন। আমি ড্রেস কোথায় পাবো? নীলা, তোমার ড্রেসটা ওনাকে দাও। তারপর ইরা ড্রেসটা নিয়ে আমার রুমে চলে আসলো। মামা, তোরা যেতে পারবি নাকি আমি গিয়ে তোদের পৌঁছে দিয়ে আসবো? না, আমরা যেতে পারবো না। তারপর রানা আর নীলা চলে গেল। কিছুক্ষণ পরে ইরা নিচে নামলো। আপনি আমার রুমে ঘুমিয়ে পড়েন, সকালে উঠে চলে যাবেন।